আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের 42তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। প্লিজ ভাইয়া এভাবে বলো না, কারোর কিছু হবে না ইনশাল্লাহ। কত শত স্বপ্ন পূরণ করা বাকি, প্রাপ্তির খাতা যে এখনো শূন্য। জীবনে সাফল্যতা, প্রেম, বিয়ে কিছুই তো হলো না। এই জীবনে কি পেলাম আমি? আমার কতদিনের ইচ্ছা মামা ডাক শোনার, সেই ইচ্ছাটা তো কেউ পূরণ করছে না। তানভীরের কথা শুনে আবির শুকনো মুখে বিষম খেলো। রাকিব তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দিচ্ছে। কোনো রকম একটু পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখতে রাখতে আবির বলল, তোর বোনের সাথে প্ল্যানিংটা তাহলে খুব শীঘ্রই করতে হচ্ছে। আবিরের কথা শুনে তানভীর পুরাই বেকুব হয়ে গেছে। আবির সিরিয়াস মোডে ঠিক করতেই তানভীর মজা করছিল। আবির যে এরকম কথা বলবে এটা সে ভাবতেই পারেনি। রাকিব ঠাট্টার স্বরে বলল, প্রেম বিয়ের খবর নেই, ডিরেক্ট বাপ হওয়ার ধান্দা। আমি রাকিবের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে জানালো, সবাই তো সিরিয়াল মেনটেন করেই, আমি বরং উল্টো করলাম, শুধু আমার বউটা রাজি হলেই হবে। তানভীর আর রাকিব দুজনেই হাসছে, সেই সাথে আবিরও। বেশি কিছুক্ষণ চললো এসব ফাজলামো। আবিরের জুনিয়র তানভীরকে মামা ডাকবে নাকি চাচু, সেই নিয়েও আলাপ আলোচনা লাগলো। খানিকক্ষণ বাদে তানভীর স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করলো, ভাইয়া বন্যা কি আমার জন্য ঠিকঠাক? আমি আবারও ভুল পথে পা বাড়াচ্ছি না তো? দেখ ভাই, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের আছে, কিন্তু সেই সিদ্ধান্ত সঠিক নাকি ভুল তা বলার ক্ষমতা আমাদের নেই। বন্যা মেয়েটা খুব ভালো, এ কথা কোনো ভুল নেই, কিন্তু তোকে আর একটু সাবধান হতে হবে। আমি জানি তুই ওর জন্য নিজে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছিস, তারপরে একটু কেয়ারফুল থাকিস। রেগে গেলে যেন উল্টাপাল্টা আচরণ করে ফেলিস না, সেটার প্রভাব যেন কোনোভাবেই তার ওপর না পড়ে। প্রয়োজন অপ্রয়োজনে একটু খোঁজখবর নিবি। জানিস তো মেয়েরা সুদর্শন পুরুষের থেকেও দায়িত্বশীল পুরুষকে বেশি পছন্দ করে। দুপুর পেরিয়ে বিকাল পার হয়ে গেছে, দুই ভাইয়ের কথা ফুরোচ্ছে না। এর মধ্যে ফুপি আবেগকে কল দিয়েছে। দুই ভাই ফুপির সঙ্গে কথা বলেছে। আবির আর তানভীর যতই ব্যস্ত থাকুক না কেন, সপ্তাহে অন্তত একদিন হলেও ফুপির বাড়িতে গিয়ে দেখা করে আসে। আসিফ ভাই এখনো দেশে ফিরেনি, তবুও জান্নাত একাই বাড়িতে যাতায়াত করতে হয়। একদিকে রাকিবের একমাত্র বোন, অন্যদিকে ওই বাড়ির বড় বউ। জান্নাত সবারই খুব আদরের, বিশেষ করে মাহাদিবা খানের চোখের মণি। শাশুড়ি সর্বক্ষণ বৌমাকে চোখে হারায়। বিকালে খাওয়া দাওয়ার সময় তানভীর কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, ভাই একটা কথা জিজ্ঞেস করি? কি কথা? 3 দিন তুমি কোথায় ছিলে? তোকে নিয়ে যাবো নে, নিজেই দেখে আসিস কোথায় ছিলাম। আচ্ছা। আসিফের কাজ শেষ করা পর্যন্ত তানভীর অফিসের কাজ শেষ করা পর্যন্ত তানভীর অফিসেই ছিল। যতটুকু পেরেছে নিজেও হেল্প করেছে। অফিস শেষে রাকিব সহ তানভীর আর আবির ঘুরতে বেরিয়েছে। সেখান থেকে বাসায় ফিরেছে প্রায় 8টার দিকে। মেঘা সোফায় বসে টিভি দেখছিল। আবির পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে সোফার সামনে রাখা টেবিলটায় ঠিক মেঘের সামনে রাখলো। মেঘ চকলেটের দিকে তাকিয়ে রাগে স্বরে বলল, আমি খাবো না চকলেট। আবিরের ভারী কণ্ঠের জবাব, না খেলে ফেলে দে। মেঘ সঙ্গে সঙ্গে চকলেটটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবির তীক্ষ্ণতাকে তাকিয়ে দৃষ্টিতে খানিকক্ষণ চেয়ে রইল, পরক্ষণে নিজের রুমের দিকে চলে যাচ্ছে। তখন ওই রুম থেকে আদি আসছে। ফ্লোরে চকলেট পড়ে আছে দেখে চকলেটটা হাতে নিয়ে মেঘের কাছে ছুটে এসে প্রশ্ন করলো, মেঘাপু চকলেটটা কার? খেতে ইচ্ছে হলে খেয়ে ফেল। থ্যাংক ইউ মেঘাপু বলে আদি চকলেটের প্যাকেটটা ছিঁড়তে ছিঁড়তে রুমের দিকে চলে গেছে। আবির ওপর থেকে সেটা দেখে নিজের রুমে ঢুকে গেছে। মেঘ অত্যন্ত জেদি একটা মেয়ে, যা বলবে তাই করবে। কোনো কিছু খাবে না বললে দুনিয়া উল্টে গেলেও খাবে না, আবার কোনো জিনিস লাগবে বললেও মানে লাগবেই। মালার প্রতি তার অনেক দিন যাবৎ। ওই দিন রাতে কল দেওয়ার পর থেকেই সেই রাগটা এখনো কন্ট্রোল করতে পারছে না। রাত 12টার পর কোনো মেয়ের কারণ ছাড়া কোনো ছেলেকে কল দেয় না। যদি এমনটাই হয় আবির মালাকে পছন্দ করে, এমনকি তার হাতে আশিক নামটাও আবিরই লিখেছে, তবে কেন মালা আবারও আবিরকে কল দিবে? আর আবিরই বা কেন মালাকে ব্লক করছে না? মূলত এই জিতেই মেঘের এমন আচরণ। 9:30 নাগাদ তানভীর বন্যার নম্বরে কল দিয়েছে। দুইবারের বেলায় কলটা রিসিভ হলো। বন্যার সঙ্গে সঙ্গে সালাম দিয়েছে। তানভীর সালামের উত্তর দিয়ে বাকিটা কিছুটা রেগে প্রশ্ন করলো, তোমার চোখে কি কোনো সমস্যা আছে? কই না তো। কেন? তোমাকে কয়েক ঘন্টা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখোনি?
নাকি একসেপ্ট করার প্রয়োজন মনে করনি? বন্যা তৎক্ষণাৎ ফোন কেটে দিয়েছে। আরো 2 ঘন্টা আগে দেখেছে তানভীর রিকোয়েস্ট পাঠিয়েছে, এমনি তানভীরের আইডি ঘুরে দেখেছে। বন্যা ইচ্ছে করে একসেপ্ট করেনি। এমনিতেই যেভাবে শাসন করে, সেখানে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে সবকিছুতে নজরদারি করবে, এভাবে একসেপ্ট করেনি। কিন্তু এভাবে কল দেওয়াতে বন্যা তাড়াতাড়ি গিয়ে একসেপ্ট করে দিয়েছে। কিছুক্ষণ পর তানভীর আবার কল করেছে। কল রিসিভ করতেই বন্যা এক হাত কাঁপছে। ভয়ে ভয়ে রিসিভ করে তানভীর এবার স্বাভাবিক কণ্ঠে বলল, কল কেটেছো কেন? একসেপ্ট করেছি। ওকে, কোথায় আছো? নানু বাড়িতে। তোমার নানু কেমন আছে? এখন কিছুটা সুস্থ, দোয়া করবেন। ফি আমানিল্লাহ। রাতে খাইছো? জি, আপনি? আচ্ছা রাখি এখন। এই শোনো। জি ভাইয়া। আবার ভাইয়া? সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে, বলুন। আই এম সরি। দুপুরে তোমার সাথে রাগ দেখানোটা একেবারে উচিত হয়নি। কিছু মনে করো না প্লিজ, মেজাজটা একটু গরম ছিল। বন্যা অক্ষিযুগল প্রশস্ত হয়ে গেছে, হাঁ করে রুমের দেওয়ালে চেয়ে আছে। স্বয়ং তানভীর খান তাকে সরি বলছে, এটাও ভাবা যায়। ছোট থেকে মেঘ আর বন্যা তানভীরের কম ধমক খায়নি, সেসব এখন অতীত। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে দুজন এখন ভার্সিটি স্টুডেন্ট। মেঘ আর বন্যার আচরণ যেমন পরিবর্তন এসেছে, তেমনি তানভীরের আচরণেও পরিবর্তন এসেছে। তবে আজকে সরি বলাটা বন্যার কাছে অকল্পনীয় বিষয়। তানভীরের সঙ্গে কথা শেষ করেই মেঘকে কল দিয়েছে। বন্যা, জানিস তোর ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আবার দুপুরের আচরণের জন্য সরিও বলেছে। মেঘ, তোকে আগেই বলছি আমার ভাইয়ের মতো মানুষ হয় না। রাগী হলেও মন ফ্রেশ। বন্যা, কিসের ফ্রেশ? তোর ভাইয়ের আইডিতে ঢুকলাম, লাস্ট কয়েকদিনের পোস্ট পড়ে আমি এখন কোমায় যাওয়ার রাস্তা খুঁজছি। মেঘ, ওমা কেন? বন্যা, একটা স্ট্যাটাস দিয়েছে, লাইনগুলো পড়ে আমি ক্লান্ত হয়ে গেছি। স্ট্যাটাসের মানে বোঝা তো বহু দূরের কথা। মেঘ, এটা আমার ভাইয়ের একার সমস্যা না, আমার মনে হয় এটা ছেলেদের ব্রেনের সমস্যা। মাঝে মাঝে আবির ভাই আধ্যাত্মিক লেভেলের কথা বলেন, আমার এক কান দিয়ে ঢুকে আর অন্য কান দিয়ে বেরিয়ে যায়, আগামাথা কিছুই বুঝি না। বন্যা, আবির ভাইয়েরটা জানে না, তবে আমার কি মনে হয় জানিস, তোর ভাই হয়তো প্রেমে ছ্যাঁকা টাকা খাইছে। আজকে দুপুরেও দেখলি না, রেগেছিল কতবার, ফোনে কথা বলতে বলতে উঠে গেল। বিশ্বাস না করলে তুই নিজে ওনার স্ট্যাটাসগুলো দেখিস। মেঘের হাসি মুখ অন্ধকারে ছেয়ে গেছে, খুব চিন্তায় পড়ে গেছে মেয়েটা। বন্যা পুনরায় বলল, আমার আসতে কয়েকদিন দেরি হবে, তুই সাবধানে থাকিস আর ক্লাসগুলো ঠিকমতো করিস। মেঘ, আচ্ছা বলে কলটা কেটে দিয়েছে। আর মাথায় বন্যার কথাগুলোই ঘুরছে। সঙ্গে সঙ্গে ফেসবুকে ঢুকে তানভীরের আইডি চেক করলো। বেশ কয়েকটা পোস্টে আবির আর রাকিব ভাইয়ের কমেন্ট আছে। মেঘ সেসব কমেন্টগুলো পড়ছে বিষয়টা বোঝার জন্য, কিন্তু কিছুই বুঝতে পারছে না। মেঘের শরীর ঘামছে, চোখ মুখ চিন্তার ছাপ। ফোন রেখে রুম থেকে বেরিয়ে তানভীরের রুম পর্যন্ত আসলো। দরজার ভেতর থেকে লাগানো রুমে সাউন্ডে গান বাজতেছে। একাকী মন আছে নীরবে, বিভাগী তোমার অনুভবে, ফেরারি প্রেম খোঁজে ঠিকানা, আকাশের মেঘ মানে বোঝো কিনা। গানটা শুনে মেঘ কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেছে। কিছু ভেবে 2 কদম পিছিয়ে গেছে। ডাকবে কিনা বুঝতে পারছে না, মনে অশান্তির ঝড় বইছে। চলে যেতে নিয়ে পুনরায় এসে দরজায় ডাকলো। ভেতর থেকে তানভীর প্রশ্ন করলো, কে? আমি। দরজাটা খোলো। তানভীর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। মেঘ তানভীরের পাশে কাটিয়ে রুমে এসে ফোনের গানটা অফ করে একটা চেয়ার টেনে ঠিক রুমের মাঝ বরাবর ফ্যানের নিচে বসেছে। মেঘের এমন আচরণে তানভীর একটু অবাক হয়েছে। মেঘের দিকে তাকিয়ে শোধালো, এত রাতে তুই এখানে? কিছু হয়েছে? হয়েছে, তবে আমার না, তোমার। তানভীর ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। বন্যা নিশ্চয়ই মেঘে কিছু বলেছে, তার জন্যই মেঘ এসেছে। মেঘ হঠাৎই গম্ভীর স্বরে প্রশ্ন করলো, তুমি এমন ছ্যাঁকা খাওয়া গান শুনছিলা কেন? কি হয়েছে তোমার? কিছু হয়নি, গানটা ভালো লাগে তাই শুনছিলাম। এসব গান শুধু তারাই শোনে যাদের অনেক কষ্ট। তোমার মনে কিসের কষ্ট বলো? এত দুঃখ কিসের? কেন? কে তোমায় কি বলছে? তানভীর মৃদু হেসে জবাব দেয়, আমায় আবার কে কি বলবে? কিছুই হয়নি আমার, টেনশন করিস না। টেনশন তো করতেই হবে, দুপুর থেকে তোমার মধ্যে অস্বাভাবিকতা লক্ষণ করছি। বাই এনি চান্স তোমার কি কারোর সঙ্গে দেখাও হয়েছিল? কার সঙ্গে? তোমার অতীত, যার জন্য তুমি এখন এইসব গান শুনছো? মাথা নষ্ট হয়েছে তোর? আমি কাউকে মিস করে এসব গান শুনছি না। আর কারোর সঙ্গে আমার দেখাও হয়নি। তুই অযথা চিন্তা করছিস। সত্যি বলছো নাকি আমাকে বোকা বানাচ্ছ? তা আমি জানি না, কিন্তু
কোনোদিন তোমায় যেন ছেঁকা খাওয়া গান শুনতে না দেখি। যদি আমার কথা না মানো তবে আব্বু, বড় আব্বু সবাইকে বিচার দিব। আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এখন আজে বাজে চিন্তা বাদ দে। শুধু শুধু চিন্তা করে চেহারাটাকে পেতনির মতো করছিস। ঘুমা গিয়ে। উঠে যেতে নিবে হঠাৎই মেঘ থমকে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলা শুরু করলো, ভাইয়া শোনো, কোনোদিন যদি ভুল কমে ওই মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যায়, চোখ বন্ধ করে একটা থাপ্পড় মারবা। তুমি না পারলে আমায় বইলো, আমি দিবনে। প্রয়োজনে আমার 10-20টা বান্ধবী নিয়ে যাব, সবাই একটা একটা করে থাপ্পড় দিলে ওই মেয়ে শেষ। আর শোনো, থাপ্পড় কিন্তু এক গালেই দিবা, তাহলে ওই মেয়ের জীবনেও বিয়ে হবে না। মেঘের কথা শুনে তানভীর নিঃশব্দে হাসছে, কিন্তু মেঘের চোখে রাগ জ্বলছে। আচমকা দরজা থেকে আবির বলে ওঠে, আলী আহমদ খান, মোজাম্মেল খান এখন কোথায়? উনাদের আদরের মেয়ের এই রূপ কি তারা দেখেন না? তাদের মতে আবির গুন্ডা আর মেঘ একমাত্র লক্ষ্মী, তাই না? আমিও ভিডিও করে রেখেছি, আরেকদিন আমায় কিছু বললে আমিও দেখিয়ে দিব তাদের লক্ষ্মী মেয়ে কোন লেভেলের গুন্ডি। মেঘ চোখ গোল গোল করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মিটমিট করে হাসছে। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, ডিলিট করুন ভিডিও। আগে এক কাপ কফি করে নিয়ে আয়, তারপরে ভেবে দেখবো। আমি কফি করতে পারি না। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, আমি কেন কফি করব? 12টার পর যার সাথে কথা বলবেন তাকে বলতে পারেন না? আবির কোমল কণ্ঠে বলল, পারি না বললে কিভাবে হবে? শিখতে তো হবে। আমি শিখিয়ে দিচ্ছি, বানিয়ে নিয়ে আয়। মেঘের ইচ্ছে না থাকা সত্ত্বেও কফি বানাতে যাচ্ছে। আবির পুনরায় ডেকে শোধালো, সাবধান, হাত পুড়ে না যেন আবার। আবির তানভীরের সাথে 2 মিনিট কথা বলে দ্রুত নিচে আসছে। মেঘ ততক্ষণে গ্যাসে পানি গরম দিয়েছে মাত্র। আবির রান্নাঘরে এসে শান্ত কণ্ঠে বলল, যা আমি করতেছি। আপনি যদি করবেন আমায় পাঠিয়েছিলেন কেন? তোরে কিছু বললেই তো ভয় লাগে, যদি হাত পা পুড়িয়ে ফেলিস তাহলে তো জীবনের জন্য আমার কফি খাওয়া বন্ধ হয়ে যাবে। এখন ভিডিওটা ডিলিট করুন। ভিডিওই করিনি, ডিলিট কি করব? মানে আপনি আমার সাথে ফাজলামো করছেন? জি ম্যাম। মেঘ রাগে আবিরের মুখের পানে চেয়ে আছে। আবির মুচকি এসে শুধালো, রাগ করছেন? মেঘ রাগে ফুঁসছে। আবির পুনরায় বলল, রাগটা কি একটু কমানো যায় না? মেঘ রাগ দ্বিগুণ বেড়ে গেছে। রাগে গজগজ করতে করতে বলে, আমার আগে কার কি আসে যায়? আবির নরম স্বরে বলল, সরি। মেঘ ভেঙচি কেটে চলে যেতে নিলে আবির ডেকে বলল, কাল বিকেলে রেডি হয়ে থাকিস, একটা জায়গায় নিয়ে যাব। আমি যাব না। কেন? আমার কোথাও যাওয়ার মুড নেই, তাও আবার আপনার সাথে। ঠিক আছে, আমার সাথে না গেলে তানভীরের সঙ্গে যাস, কারোর সাথেই যাব না। না গেলে কিন্তু কিছু স্পেশাল মিস করবি। মিস যদি না করতে চাস তাহলে কালকের জন্য রাগটা পাশের বাড়িতে রেখে তানভীরের সঙ্গে চলে যাস। আমি যাব না, মানে যাবই না। মেঘ রেগে কটমট করতে করতে চলে যাচ্ছে। আবির পেছন থেকে আবারও ডাকে, ভেবে দেখিস রাগটা পাশের বাড়িতে রাখা যায় কিনা। মেঘার পিছনে ফিরে তাকায় না। বিড়বিড় করতে করে বকতে বকতে রুমে চলে গেছে। সকাল থেকে আবির তানভীর বাসায় নেই। অফিস 3টায় ছুটি দিয়েছে, কিন্তু 2 ভাই ভোরবেলা না খেয়ে বেরিয়েছিল। তানভীর ঠিক 2টার সময় বাসায় ফিরেছে। 1 থেকে 1.5 ঘন্টায় মেঘকে বুঝিয়ে রিকোয়েস্ট করে রেডি হওয়ার জন্য, কিন্তু যেদিমে যাবে না মানে যাবে না। আবিরের প্রতিক্ষেপই কমছে না তারা। আবির ভাইকে দেখলে একটু একটু প্রেম অনুভূতি জাগলেও তানভীরের কথা মনে পড়তেই সব ভুলে যায়। তানভীর ভাইয়ের মতো তার জীবনটাও না এমন হয়ে যায়। মালার সাথে যদি আবির ভাইয়ের সত্যি কিছু হয়ে থাকে, গান শুনে জীবনটা কাটাতে হবে, এসব ভেবে মাথা ব্যথায় শুরু হয়ে যায় মেঘের। মেঘ বুঝতেই ব্যর্থ হয়ে তানভীর 4টার দিকে আবার বেরিয়ে পড়েছে। বুঝাতে ব্যর্থ হয়ে তানভীর আবার 4টার দিকে বেরিয়ে পড়েছে। আলী আহমদ খান আর মোজাম্মেল খান সন্ধ্যায় সোফায় বসে চা খাচ্ছিল আর গল্প করছিল। সেই সকালে আবির আর তানভীর বেরিয়েছে। তানভীর 2 ঘন্টা জন্য বাসায় ফিরলেও আবির সারাদিনেও ফেরেনি। বিষয়টা 2 ভাই নজর করেছে। আবির আম্মুকে জিজ্ঞেস করলো, উনিও জানেন না। সারাদিন আবিরের সাথে কথাও হয়নি। আলী আহমদ খান নিজেও 2 বার কল দিয়েছে, নো রেসপন্স। আবিরের সঙ্গে বাবা চাচার দূরত্ব দিন দিন বেড়েই চলেছে। আবির টাইম মতো অফিসে যায়, নিজের কাজও ঠিক মতো করে, সেই সাথে বাবা চাচার কাজও একা হাতে সামলায়। কাজের বাইরে 10 মিনিটের জন্য ওনাদের সাথে বসে না, 1 কাপ চা পর্যন্ত খায় না, প্রয়োজনে বাইরে কোনো কথা বলে না। অথচ একটা সময় পর্যন্ত আবির যা করতো সব আব্বু আর চাচুকে জানিয়ে করতো। বাইরে থাকাকালীনও রেগুলার আব্বু বা চাচুর সাথে কথা হতো। গত 1.5 বছরে ছেলেরা তো পরিবর্তন মেনে নিতে পারছে না আবিরের আব্বু। প্রায় এই 2 বছর এই বিষয় নিয়ে কথা বললেন,
কিন্তু এর কোনো সমাধান পায় না। রাত 9টার দিকে আবির কয়েক বক্স মিষ্টি নিয়ে বাসায় আসছে। একটা বক্স হাতে নিয়ে ওপরে সোজা মেঘের রুমে হাজির। মেঘ জামা প্রিন্ট করছিল। হঠাৎ পেছনে ঘুরতে আবিরকে দেখে আঁতকে ওঠে। আবির ঠিক তার পেছনে দাঁড়ানো। আবির একটা মিষ্টি হাতে নিয়ে নরম স্বরে বলল, নে হা কর। কিসের মিষ্টি? হা করতে বলছি। ভারী কণ্ঠ শুনে হা করে মেঘ মুখে মিষ্টি নিল। আবির দ্বিতীয় মিষ্টিটা মুখে আঙ্গুলে নিয়ে গম্ভীর স্বরে বলল, তুই যদি কথা মানতি তাহলে জানতে পারতি কিসের মিষ্টি। যেহেতু যাসনি, এ বিষয়টাকে আপাতত কোনো কিছু বলবো না। আবির আরেকটা মিষ্টি মেঘকে খাইয়ে দিয়ে বক্সটা টেবিলের উপর রেখে চলে গেছে। আজ সকাল থেকেই বাড়ির মানুষের ভিড়। আবিরের রুমে কাজ করবে। এত বছরে বাড়ির অন্যান্য রুমগুলো দুই একবার রং করা হলেও আবিরের রুমে রং করা হয় না অনেক বছর যাবৎ। রং করলে ছেলের স্মৃতি মুছে যাবে বলে মালিহা খান কড়া নির্দেশ ছিল, আবিরের রুমে কোনো রকম কাজ করা যাবে না। আবির ফিরেছে অনেকদিন, তবুও রং করা হয়নি। মায়ের অনুমতি নিয়ে রুমে কাজ করাচ্ছে। পুনরায় কিছু জিনিসপত্র সরিয়ে নতুন জিনিস আনা হচ্ছে। রুমে এসি লাগানো হচ্ছে। দুপুরবেলা মেঘ হঠাৎই কি মনে করে যেন আবিরের রুমে আসছে। রুম সম্পূর্ণ অগোছানো, পা ফেলার অবস্থা নেই। দেওয়ালে সাদা রং করা হয়েছে, এরপর অন্য রং দেওয়া হবে। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, আবির ভাই, আমি কিন্তু আপনার রুমের দেওয়ালগুলোতে আর্ট করব। আবির এদিক সেদিক তাকিয়ে একটা দেওয়াল দেখিয়ে বলল, তুই চাইলে এই দেওয়ালে তোর লতাপাতা ডিজাইন করতে পারিস। মেঘ অভিমানী স্বরে বলল, থাক, লাগবে না। হ্যান্ড প্রিন্টের কাজ শিখেছি, তাই মান অভিমান সাইডে রেখে এসেছি প্রিয় মানুষের রুমটাকে নিজের মতো করে সাজাতে। আবির ভাই চান বা না চান সে তো নিজেকে আবির ভাইয়ের প্রেমিকা মনে করে। সেই অধিকার বোধ নিয়েই এসেছিল। কিন্তু আবির ভাই একটা দেওয়াল রং করার অনুমতি দেওয়ায় তার বড্ড অভিমান হয়েছে। আবির বিরক্তিকর কণ্ঠে বলল, না, রং না করলে বলছিস কেন? আর আসছিস কেন আমার রুমে? আমি ডেকে আনলাম তোকে। যা এখান থেকে। আগামী 7 দিন তোর আমার রুমে আসা সম্পূর্ণ নিষেধ। যদি ভুলে আমার রুমে আসার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে। রুমে কয়েকজন মিলে রং করছিল। সবার সামনে এইভাবে কথা বলায় মেঘ খুব অপমানিত হয়েছে। কাঁদতে কাঁদতে বলে, আপনার রুমে আসছি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ হয়েছে, একদম কাঁদবি না, এখন যা এখান থেকে। মেঘ কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে নিলে কিসের সঙ্গে হোঁচট খেয়ে পড়তে নিলে নিজেকে সামলাতে এক হাত দেওয়ালে আরেক হাত সদ্য রং করা দেওয়ালে রেখে কোনো রকম পড়ে যাওয়ার হাত থেকে বেঁচেছে। স্বাভাবিক হয়ে মেঘ পিছে ফিরে তাকাতে আবির যেন দেখেও না দেখার ভান করে আছে। অথচ জলজন্ত মানুষ পড়ে যেতে নিচ্ছে, অথচ তার ধরার কোনো চেষ্টা নেই। ঠিক আছে কি না জিজ্ঞেস করার কোনো প্রয়োজন বোধও করছে না। এমন আবির ভাইকে মেঘ কখনো চায়নি। আবির ভাইয়ের অ্যাটিটিউডের চেয়েও বেশি ওনার যত্নের প্রেমে পড়েছিল মেঘ। সেই মানুষটার এত পরিবর্তন হয়ে গেছে ভেবে মেঘ অবাক হয়ে যাচ্ছে। মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেছে। 5 মিনিটের মধ্যে রুম সাদা রং করা শেষ হয়ে গেছে। কয়েকজনের মধ্যে একজনের নজর পড়ে দরজার পাশে দেওয়ালের দিকে। মেঘের হাতে ছাপ দেওয়ালে স্পষ্ট হয়ে আছে। ছেলেটা রং নিয়ে আসতে আসতে বলে, রংটা দেখা যায় নষ্ট হয়ে গেছে। সমস্যা নাই, এখনই ঠিক করে দিচ্ছি। আবির গম্ভীর গলায় বলে, সাবধান, ওই ছাপের ওপর যেন রং না পড়ে। ভাই, এভাবে রাগ দেখানো ঠিক না। আপনার বোনের হাত বোধহয় ভুলে দেওয়ালে লেগে গেছে, এখনো ভেজা আছে, রং দিলে ঠিক হয়ে যাবে, কিছু বোঝা যাবে না। আবির মুচকি এসে বলল, ওই ছাপ ভুলে করে হয়নি, আমি ইচ্ছে করেই করিয়েছি। ওই রুমটা যার, তার স্মৃতি তো রাখতেই হবে। মেঘ যাওয়ার জন্য পা বাড়াতে একসময় আবির পা বাড়িয়ে দিয়েছে, আর আবিরের পায়ের সাথে হোঁচট খেয়ে মেঘ পড়তে নিলে দেওয়ালে হাত পড়েছিল। ছেলেটা দাঁত কেলিয়ে হেসে বলে, ভাই, উনি কি আপনার ভালোবাসার মানুষ? হ্যাঁ। তাহলে এত রাগ দেখালেন যে? কারণ আছে, তুমি কাজ করো। আর হ্যাঁ, ও যেন কোনোভাবে এই রুমে না আসে, খেয়াল রেখো। আচ্ছা ভাই। 2 দিন হয়ে গেছে আবিরের রুমে রং করা হয়েছে। মেঘ অনিচ্ছা সত্ত্বেও ছাদে যাওয়ার সময় আবিরের রুমে গিয়ে তাকিয়েছে। আবির বাসায় থাকলে সবসময় দরজা বন্ধ থাকে, আর বাসায় না থাকলে রুম তালা দেওয়া থাকে। রুমে তালা দেখে মেঘের মেজাজ আরো বেশি খারাপ। সন্ধ্যার দিকে মেঘ ড্রয়িং রুমে বসে মা কাকিয়ার সঙ্গে আড্ডা দিচ্ছিল। মেঘ আকস্মিক বলে উঠল, বড় আম্মু, তুমি কি জানো তোমার ছেলে অবৈধ কাজ করে?
মানে কি বলছিস কি? হ্যাঁ, তা না হলে বাড়ির মধ্যে এত মানুষ থাকা সত্ত্বেও ওনার রুমে তালা দিয়ে রাখতে হয় কেন বলো? আবির রুম তালা দিয়ে রাখে? বিশ্বাস না করলে উনি বাসায় না থাকলে দেখে আইসো। আচমকা মাথায় গাড্ডা মারায় মেকআপ করে পেছনের দিকে তাকিয়ে দেখে আবির দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলে, রুমে তালা দিয়ে রেখেছি মানে কি আমি অবৈধ ব্যবসা করি? এ কেমন লজিক? আচ্ছা আমি কি অবৈধ কাজ করি বল? না বলতে পারলে তোর একদিন আমার যে কদিন লাগে। মেঘ মাথায় হাত ঘষতে ঘষতে বলে, আপনার ব্যবসা আপনি ভালো জানেন। মেঘ উঠতে নিলে আবেগ ধমক দিয়ে বলে, সব বিষয় নিয়ে ফাজলামি করবি না। তোদের যন্ত্রণার রুমে তালা দিয়ে রেখেছি। আমার রুমে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে, যার মধ্যে একটা কাগজপত্র হারিয়ে গেলে সেটা খুঁজে বের করা জীবনেও সম্ভব না। সেগুলো যেন নষ্ট করতে না পারিস তার জন্য তালা দিয়ে রেখেছি। মেঘ মাথা নিচু করে চেয়ারে বসে আছে। ইদানিং আবির ভাইয়ের সাথে ঝামেলা একটু বেশি হচ্ছে। মজা করে কিছু বললেও আবির ভাই কেমন জানি সিরিয়াস হয়ে যায়। আবির এক কাপ কফি হাতে নিয়ে সোফায় গিয়ে বসেছে, ল্যাপটপে কাজ করছে। মেঘ কিছুক্ষণ বসে থেকে রুমে চলে যাচ্ছে। সিঁড়ি দিয়ে ওঠার পর থেকে হঠাৎই নজর পড়ে ল্যাপটপের পাশে রাখা আবির ভাইয়ের ফোনের দিকে। ফোনে একটার পর একটা কল আসছে। আবির সেদিকে কোনো নজর নেই, মনোযোগ দিয়ে কাজ করতে যাচ্ছে আর কফি খাচ্ছে। মেঘ 3টা সিঁড়ি নিচে নেমে দেখার চেষ্টা করে কার কল আসছে। শুকনো দৃষ্টিতে তাকিয়ে কোনো রকমে শিওর হলো কলগুলো মালাপুর নম্বর থেকে আসছে। মেঘ মেজাজ খারাপ হতেই 2 সেকেন্ড সময় লাগলো না। আবির ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতির মূল এই মালা। মেঘ রাগে গজগজ করতে করতে রুমে চলে গেছে, কিন্তু রুমেও স্থির হতে পারছে না। একবার রুমের বেলকনিতে যাচ্ছে, একবার শুচ্ছে। রুম থেকে বেরিয়ে সিঁড়ি পর্যন্ত এসে আবার রুমে যাচ্ছে। কি করবে বুঝতে পারছে না। এবার রুম থেকে বেরিয়ে বেলকনিতে আসতে নিচে নজর পড়ে সোফায় আবির নেই। ল্যাপটপ ফোন এমনিতেই পড়ে আছে। রান্নাঘরে কেউ নেই। মেঘ দ্রুত সিঁড়ি নেমে ফোনের লক খুলে দেখে তাড়াতাড়ি কল লিস্টে ঢুকতে মালাপুর নম্বর থেকে 35টা মিস কল। তখনই ফোনে একটা মেসেজ আসছে। মেঘ মেসেজে চাপ দিতে মালা নম্বর থেকে শত শত মেসেজ চোখের সামনে ভেসে ওঠে। শত ধরনের আবেগী প্রেমময় কথা সবই বলেছে। এতে মেসেজ পড়ার সময় নেই। লুকি আবিরের ফোন দেখছে, এই ভয়ে হাত কাঁপছে। আগে কয়েকবার আবিরের ফোন ধরতে নিষেধ করেছিল, তারপরও মেঘ ফোন ধরেছে। কয়েকটা মেসেজ ওপরে হঠাৎই আবিরের একটা মেসেজ চোখে পড়ে। মেসেজটা লেখা ছিল এমন, তোকে আর কিভাবে বললে আমাকে বিরক্ত করা বন্ধ করবি বল? বহুত বলছি আমি সিঙ্গেল না। যদি মনে করিস 100টা মেসেজ করলে আমি গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে তোর সাথে রিলেশনে যাব, তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস। কারণ আমার এমন কোনো সুযোগ নেই, এখন পর্যন্ত কাউকে বলিনি। তোকে আমি বলছি আমি বিবাহিত। বাসার কেউ জানে না যে আমি বিয়ে করছি, বিদেশে বউ। সহসা আবির মেঘের হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছে। অগ্নিদৃষ্টিতে চেয়ে রাগান্বিত কণ্ঠে বলে, কতবার বলছে আমার ফোনে হাত দিবি না? কোন সাহসে ধরেছিলি? মেঘ ঢোকিলে কান্নার ভেতর থেকে উপচে পড়ছে। আবির চেঁচিয়ে উঠেছে, কাঁদো কাঁদে কণ্ঠে শুধালো, আবির ভাই আপনি বিবাহিত? হ্যাঁ, বিদেশে বউ রেখে আসছি, কিছুদিন পর চলে যাব। হয়েছে শান্তি? আবারও প্রশ্ন করে, আপনি সত্যি বিবাহিত? আমার একটা বাচ্চাও আছে, এখন যাই এখান থেকে। বাচ্চার কথা শুনে মেঘের হিচকি থেমে গেছে। সেই সাথে নিঃশ্বাস আটকে গেছে গলায়। নিজের চোখ আর কান কোনো কিছুই বিশ্বাস করতে পারছে না। আখি জোড়ায় পানি টই টম্বুর হয়ে আছে, শুধু উপচে পড়তেই অপেক্ষা। মেঘ তৃতীয়বারের মতো বলল, আপনি সত্যি সত্যি বিবাহিত? আর একটা কথা বললে একটা থাপ্পড় দিব। 7 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবি, যা এখান থেকে। মেঘ স্তব্ধ হয়ে গেছে, এক দৃষ্টিতে চেয়ে আছে আবিরের মুখের পানে। চোখে পানি জমার জন্য চোখে ঝাপসা দেখছে। আবির আবার ধমক দেয়, যা এখান থেকে। মেঘ সঙ্গে সঙ্গে চলে গেছে। মেঘের সারা রাত নির্ঘুম কেটেছে। ছটফট করতে করতে রাত পার করেছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে একাকার অবস্থা করে ফেলেছে। সকালে কোনো মতো হালকা নাস্তা করে ভার্সিটি চলে গেছে। এই বাড়িটা এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে। একটা ক্লাস কোনো রকম করেছে। ক্লাসও বিরক্ত লাগছিল, তাই মাঠে চলে আসে। মিনাস তামিম মিষ্টি ক্লাস শেষ করে মেঘের কাছে এসে বসেছে। বন্যা এখনো নানু বাড়ি থেকে ফেরেনি, তাই অসহায় মেঘ কষ্ট শেয়ার করার মতো কেউ নেই। মেঘ চোখ মুখ ফোলা দেখে মিনহাস, সাদিয়া, মিষ্টি বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে বলার জন্য, কিন্তু মেঘ কিছুই বলছে না। ওদের জোরাজোরিতে মেঘ শেষমেশ বলল, আমি যাকে ভালোবাসি তিনি অলরেডি বিবাহিত আর এক বাচ্চার বাপ। সাদিয়া মিষ্টি দুজনে আর্তনাদ করে ওঠে। মিনাস মনে মনে খুশি হয়েছে। ও যে মেঘ না চাইতেই জল। ওদের জোরাজোরিতে
মেঘ কয়েকদিনের ঘটে যাওয়া ঘটনা বিস্তারিত বলেছে। ওদের মধ্যে মিষ্টি খুব তাড়া দিয়ে কপাল গুটিয়ে বলল, এত কিছুর পরেও তুই ওই বাড়িতে আছিস কেন? আমি হলে কবে বাড়ি ছেড়ে চলে আসতাম। চোখের সামনে প্রিয় মানুষ অপ্রিয় হওয়ার চেয়ে চোখের আড়ালে যে থাকাই খুশির। এই যে তোর এত কষ্ট, খারাপ লাগা, কিছুদিন দূরে থাকলেই দেখবি সব ভুলে গেছিস। তুই এক কাজ কর, তুই হোস্টেলে সিট নিয়ে নে, আমাদের সঙ্গে হোস্টেলে থাকবি। আমরা একসাথে ঘুরবো ফিরবো, আড্ডা দিব, পড়াশোনা করব। দেখবি তোর মাথা থেকে ওনার ভূত একেবারে চলে যাবে। তখন আর আবেগ কাজে লাগবে না। মেঘ আবার কান্না শুরু করেছে। ওরা সবাই বুঝিয়ে মেঘকে শান্ত করতে পারছে না। কাঁদতে কাঁদতে হিজাবের অর্ধেক ভিজিয়ে ফেলেছে, চোখ মুখ লাল টকটক করছে। সাদিয়া, মিষ্টি, মিনহাস, তামিম প্রায় ঘন্টাখানেক বুঝিয়েছে। তাদের সব কথায় মেঘ যেন বাড়ি থেকে চলে আসে। মেঘ হোস্টেলে আসলে মিনাজা আরো বেশি সুবিধা হবে, তাই মিনাজ আরো বেশি উৎসাহ দিচ্ছে। শেষ পর্যন্ত মেঘ মনে স্থির করে বাড়ি ছেড়ে চলে আসবে। ভার্সিটি কোচিং করার সময় একবার মন স্থির করেছিল ভার্সিটিতে চান্স পেলে বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু আবির ভাইয়ের আবেগ জড়িয়ে একদিন বাড়ি ছাড়ার ইচ্ছে হয়নি। তবে ইদানিং আবির ভাইয়ের আচরণ প্রতিনিয়ত মেঘকে কষ্ট দিচ্ছে। গতকালের বলা কথাগুলো মেঘ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এমতো অবস্থায় তার পক্ষে একাই বাড়িতে আবিরের মুখোমুখি চলাফেরা করা কোনোভাবেই সম্ভব না। তাই সিদ্ধান্ত নিয়েছে সে সত্যি হোস্টেলে চলে যাবে। স্যারের সাথে কথা বলে ফর্মও নিয়েছে মেঘ। ভার্সিটি থেকে ফেরার পর থেকে মেঘ হালিমা খানের রুমে শুয়ে আছে। এই বাড়ি ছেড়ে, বাড়ির মানুষগুলো ছেড়ে, আম্মুকে ছেড়ে হোস্টেলে যাবে ভাবতেই বুকের ভেতরটা কেঁপে উঠছে। মাকে জড়িয়ে ফুপে ফুপে কাঁদছে মেঘ। হালিমা খান পাশে ফিরে মেয়ের মুখের দিকে তাকালো, কান্নায় ভেজা চোখের দিকে চেয়ে অত্যন্ত মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে মা? কাঁদছিস কেন এভাবে? কিছু হয়েছে? কিছু হয়নি মা। মালিয়া খান কয়েকবার মেঘকে জিজ্ঞেস করেছে, কিন্তু মেঘ উত্তর দেয়নি। আম্মুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যার দিকে হালিমা খান উঠে গেছেন। মেঘ সন্ধ্যার আরো অনেক পর পর্যন্ত ঘুমিয়েছে। ইদানিং মন খারাপের কারণে ঠিকমতো খাওয়া দাওয়া করে না মেয়েটার, শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। আবির সন্ধ্যার দিকে বাসায় ফিরেছে। মেঘের রুমের সামনে গিয়ে যাওয়ার সময় নজর পড়ে মেঘের রুমের দরজা খোলা, ফোনটা বিছানার উপর পড়ে আছে। গতকাল রাতে ধমক দেওয়ার পর থেকে এখনো মেঘকে দেখেনি আবির। মেঘের রুমে পা বাড়াতে মেঘ কোথাও নেই। ফাঁকা রুম থেকে আবিরের বুকটা মোচড় দিয়ে উঠল। নিচে মিমার আদি খেলছে, ওখানেও মেঘ নেই, রুমেও নেই। ফোনটাও রুমে ফেলে গেছে। রুম থেকে বের হওয়ার জন্য দু কদম এগোতেই ফোনে কল বেজে উঠেছে। আবির ঘাড় ফিরিয়ে তাকালো ফোনের দিকে। মিনহাজ নামে সেভ করা নাম্বার দেখে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়েছে। কল রিসিভ করতে ওপাশ থেকে মিনহাজ বলে উঠল, কিরে তুই কি বাসায় বলেছিস? বাসার মানুষ কি রাজি হয়েছে? কবে আসতেছিস তাহলে? আবির অত্যন্ত গুরুগম্ভীর কণ্ঠে শোধালো, কোথায়? মেঘের ফোনে কোনো পুরুষের কণ্ঠ শুনে মিনহাজ সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। ভয়ে মিনহাজের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তানভীর নাকি আবির কল রিসিভ করেছে এটা বুঝতে পারছে না সে। অবশ্য বোঝার কথাও না, কারণ আবিরকে দেখলেও ঠিকমতো কথা শোনেনি। আর তানভীরের কথা মিনহাজ শুনেছে, তাছাড়াও ফেসবুকে ছবি দেখেছে, এখনো বাস্তবে দেখেনি, তাই কণ্ঠ বোঝার কোনো উপায় নেই। এখন মেঘের জন্য মিনহাজের খুব চিন্তা হচ্ছে। মেঘ বাসায় না বলে থাকলে নিশ্চয়ই এখন বকা খাবে। আবির মেঘের ফোন রেখে নিজের রুমে চলে গেছে। জানুয়ারি মাসে হাড় কাঁপানো শীতের রাগে আবিরের শরীর ঘামছে। ফ্রেশ হয়ে সোজা নিচে আসে। আবিরকে আসতে দেখে মিমার আদি যে যার রুমে চলে গেছে। আবির ড্রয়িং রুম থেকে মামনিকে প্রশ্ন করে, মেঘ কোথায়? ও তো আমার রুমে ঘুমাচ্ছে। কেন, কোনো দরকার? না তেমন কিছু না, দেখছি না তো তাই ভাবলাম বাসায় নাকি বাহিরে। হালিমা খান চিন্তিত কণ্ঠে বলল, আমার মেয়েটার কি যেন হয়েছে, কিছু বলে না, সারাদিনই মন খারাপ করে বসে থাকে। বেশি কিছু বলতে গেলে কান্নাকাটি শুরু করে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আবির কয়েক মুহূর্ত নিস্তব্ধ দাঁড়িয়ে থেকে সোফায় গিয়ে বসলো। দু হাতে মাথা চেপে ধরে আছে। চারিদিকে নানান দুশ্চিন্তা, মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করছে। কিছুক্ষণের মধ্যে তানভীর নিচে আসছে। আবির কিভাবে বসে থাকতে দেখে আবিরের কাছে বসতে বসতে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে ভাইয়া? আবির অসহায় দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। আবিরের চোখে মুখে দুর্দশা অবস্থা দেখে তানভীর শান্ত কণ্ঠে শোধালো, এত টেনশন করছো কি নিয়ে? আবির আশেপাশে চেয়ে দেখে নিল, কোথাও কেউ নেই। দেখে আস্তে করে বলা শুরু করলো, আমি আর পারতেছি না ভাই। দিনকে দিন আমার ধৈর্যের সীমা বাড়ে, আর উল্টো ধৈর্যের মাত্রা শূন্য হয়ে যাচ্ছে। তোর বোনের এই অবস্থা আমার সহ্য করার সামর্থ্য আমার নেই। ওর চোখের দিকে তাকাতে পারি না। আমি নিজেকে বড্ড অপরাধী মনে করি। প্রতিনিয়ত নিজের সাথে
যুদ্ধ করেই চলেছি। নিজেকে সামলাতে না পেরে সবসময় ওকে দূরে সরিয়ে রাখি। বুকে পাথর বেঁধে সারাদিন চলবো। তোর বোনে কান্না আমার বুকের ওপর জমানো পাথর পর্যন্ত গলে গেছে। আমি এমন ওই অভাগা যে মনের রাজের রানীকে প্রাপ্য অধিকারটুকু দিতে পারছি না, ওর দু চোখে পানি মুছতে পারছি না। আজকে তোকে আমার কারণে কাঁদতে হবে না। ওকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে পারছি না আমি তোকে আকাশসম ভালোবাসি। বনুকে সময় দিলে তো ওর মনটা একটু হালকা হতো। ওইদিকে ওই দিন দেখলাম তোর বোন কি করলো। ওই দিন দেখলি তো তোর বোন কি করলো। তুই আমি আবার বলার পরও আমি এত বলার পরও বের হতে রাজি হলো না। আমি জানি ও আমার উপর রেগে আছে, আর কেন রেগে আছে আমি সেটাও খুব ভালো করে জানি। তারপরেও ওর রাগ ভাঙাতে পারছি না। রাগ ভাঙাতে গেলে একের পর এক প্রশ্ন করে। আমি সেই প্রশ্নগুলোর মিথ্যা উত্তর দিতে দিতে আজ ক্লান্ত। দরকার হলে দূর থাকবো, তবু আমি ওকে কোনো মিথ্যা কথা বলতে পারবো না, এটা আমার প্রমিস। ফুপির বিষয়ে কিছু ভাবছো? সেটাও ভেবেছি। কিভাবে ভাই বোনদের সামনাসামনি করব আর কি রিয়াকশন হবে এটা ভেবেই মাথা আউলেই যাচ্ছে আমার। হালিমা খান দুই ভাইয়ের জন্য কফি আর নুডলস নিয়ে আসতেই দুই ভাইয়ের কথোপকথন থেমে গেল। আবি নিজের হাতে ফোন নিয়ে চাপাচাপি শুরু করেছে। কফি দেওয়ায় এক হাতে কফি নিয়ে অন্য হাতে ফোন ধরে তানভীরের সঙ্গে রাজনীতি নিয়ে কথা বলা শুরু করলো। মেয়ে ঘুম থেকে উঠে মায়ের রুম থেকে বের হতেই সোফায় আবিরা তানভীরকে দেখে মাথায় ভালোভাবে ওড়না দিয়ে মাথা নিচু করে চুপচাপ সিঁড়িতে উঠে যাচ্ছিল। তাকাবে না ভেবেই নিজেকে আটকাতে পারলো না। সিঁড়িতে থেকে তাকালো আবিরের দিকে। নজর পড়ে সোজা আবিরের ফোনের ওয়ালপেপারের দিকে। গতকাল ফোন চেক করার সময় ওয়ালপেপারে এই ছবিটা দেখেছিল। সেখানে আবিরের হাত, নাক সহ মাথা এক পাশ দেখা যাচ্ছে, নিচু হয়ে কিছু করছিল। কল লিস্ট চেক করার তাগিদে ওয়ালপেপারের ছবিটা ভালোভাবে দেখতে পারেনি মেঘ। আজকে আবিরের হাতে থাকা ফোনটি ওয়ালপেপারটা স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিতে আবির ঝুঁকে আছে, হাতে কোনো একটা মেয়ের হাতের আঙ্গুলগুলো ধরে রেখেছে। সেই সাথে আবিরের ওষ্ঠদ্বয় সেই হাতের উল্টো পিঠে ঠিক মাঝ বরাবর স্পর্শ করে আছে। সদ্য ঘুম থেকে ওঠা মেঘ ঘুম ঘুম চোখে ছবিটা দেখে বুকে ছ্যাদ করে উঠল। নীরের দৃষ্টিতে তাকিয়ে রইল সেই ছবির দিকে। যে আবির ভাইকে ঘিরে রঙিন স্বপ্নে বিভোর এই মেঘ, সেই আবির কোনো মেয়ের হাতে চুমু খাচ্ছে। ভাবতে মেঘের দম বন্ধ হয়ে আসছে। নিজেকে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে নিজের রুমে চলে গেল। চোখের সামনে সেই দৃশ্য যেন সরছেই না। গতকাল আবির ভাই বলেছেন উনি বিবাহিত। মেঘ সে কথা বিশ্বাস করলেও পুরোপুরি করেনি, তবে আজ প্রমাণ পেয়েছে, তাই অবিশ্বাস করার কোনো অপশন নেই। কান্নারাও আজ বিশ্বাসঘাতকতা করছে। কান্না করতে পারছে না, গলায় এসে আটকে আছে সকল কান্নাগুলো। আজ পুরো টেবিল ফাঁকা, শুধু এক কোণে মেঘ বসে আছে। অনেকক্ষণ যাবতই মেঘ খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। আব্বু বড় আব্বু হোস্টেলের ব্যাপারটা কিভাবে দেখবে সেটাই ভাবছে। স্যারের থেকে আনা হোস্টেলের ফর্মটা গত রাতে পূরণ করে রেখেছে। এই বাড়িতে আর থাকবে না বলে মানসিক প্রস্তুতি নিয়েছে। আস্তে আস্তে সবাই খাবার টেবিলে উপস্থিত হলো। মেঘ সবার আগে খাবার শেষ করে বসে আছে। কিভাবে বলবে এটাই সাহসটুকু হচ্ছে না। সামনে আবির বসা, এজন্য মূলত আর বলতে পারছে না। আবির খাওয়া শেষ করে বেসিনের দিকে যেতেই বলল, আব্বু আমার একটা কথা বলার ছিল। বলো আম্মু, কিছু লাগবে তোমার? প্রতিদিন বাসা থেকে ভার্সিটি পর্যন্ত যেতে অনেক সময় লেগে যায়। আঙ্কেলকেও আমার জন্য গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। তার জন্য যানজট পেরিয়ে আবার বাসায় ফিরতে হয়। এত জার্নি করে আমার খুব টায়ার্ড লাগে। পড়াশোনা হয় না ঠিক মতো, তাই বলছিলাম আমি হোস্টেলে সিট নিব, বান্ধবীদের সাথে থাকবো, মাঝে মাঝে বাসায় এসে ঘুরে যাব। তানভীরের খাবার আটকে গেছে গলায়। চোখ বড় করে তাকিয়ে আছে মেঘের দিকে। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো বেসিনের দিকে। আবির নেই। আতঙ্কিত কণ্ঠে তানভীর ঢোক গিলল। আবির ভাইয়া শুনে ফেলেনি তো ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল। আলী আহমদ খান আর মোজাম্মেল খান দুজনেই নীরব। মেঘ পুনরায় বলল, আমি স্যারের সঙ্গে কথা বলেছি, ফর্ম পূরণ করছি।
আপনারা অনুমতি দিলে আমি আজই ফর্মটি জমা দিব বলেই মেঘ বাম হাতটি টেবিলের নিচ থেকে তুলে হাতে রাখা হোস্টেলের সেই ফর্মটা। তানভীর কিছু বলতে যাবে তার আগে আবির টেবিলের অপর পাশ থেকে ফর্মটা হাতে নিয়ে ছিঁড়ে ফেলেছে। আচমকা আবিরকে দেখে আঁতকে ওঠে তানভীর। সে ভেবেছে আবির হয়তো চলে গেছে, কিন্তু আবির যে তার পিছে দাঁড়িয়ে আছে এটা তানভীর খেয়ালই করেনি। আবির রাগান্বিত কণ্ঠে চিৎকার করে ওঠে, কোন সাহসে তুই হোস্টেল যাওয়ার অনুমতি চাচ্ছিস? কে তোকে এত সাহস দিচ্ছে? যে বা যারা তোকে উস্কাচ্ছে তাদের বলে দিস, সব কয়টাকে আধমরা করে নিজের বাড়ি পাঠাবো। ঢাকা থেকে পড়াশোনা শেষ করতে হবে না। তোকে কিছু বলি না বলে যা ইচ্ছা করবি, জেদ দেখাবি, সব পেয়ে যাবি ভাবিস না। তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, পড়াশোনা করলে এই বাড়ি থেকেই করবি। বাড়ির বাইরে যেতে চাইলে পা দুইটা ভেঙে ঘরে বসে রাখবো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আবির হচ্ছেটা কি? বাড়ির মেয়ের সাথে উচ্চস্বরে কথা বলবা না, যাও এখান থেকে। আবির রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে আর বলছে, এরপর যদি কেউ অনুমতি দেয় এর ফলাফল খুব খারাপ হবে। গতকালের মিনহাজের বলা কথাগুলো বারবার মনে পড়ছে। ওদের উস্কানিতে মেঘ এসব করেছে, এটা বুঝতে বাকি নেই আবিরের। এদিকে তানভীর কি বলবে বুঝতে পারছে না। আবির এভাবে চিৎকার করলে আব্বু বা বড় আব্বু কিভাবে রিয়েক্ট করবে এটাও বুঝতে পারছে না। তারপর তানভীর বলল, প্রয়োজনে আমি তোকে বাইক দিয়ে আসবো, ক্লাস শেষ হলে কল দিলে আবার গিয়ে নিয়েও আসবো, তবু হোস্টেলে যেতে হবে না। মেঘ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে, চোখ তুলে তাকাতে পারছে না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বলল, থাক, তোমার আর নিয়ে যেতে হবে না। তোমাদের দুই ভাই বোনেরকে একসাথে যেতে দিব, তাও আবার বাইকে। অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে পড়ে থাকবে, নিজেও ব্যথা পাবে, আমার মেয়েটাকেও ব্যথা দিবা। দরকার হলে আমার মেয়েকে আমি নিয়ে যাব। পরিস্থিতি স্বাভাবিক করতে তানভীর ঠান্ডা স্বরে বলল, আপনি আমায় এত অবিশ্বাস করেন? বাইকের ওপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। ভয় পায়েন না, আমার জীবন থাকতে আপনার মেয়েরে আর আমার বোনের গায়ে একটা আঁচড়ও পড়তে দিব না, এটুকু বিশ্বাস রাখতে পারেন। মেঘ এবার ছলছল নয় তানভীরের দিকে তাকিয়ে। তানভীর মেঘকে অনেক ভালোবাসে, এটা মেঘ বুঝতে পারে, কিন্তু আজ এত কনফিডেন্স নিয়ে আব্বুর সামনে এভাবে কথা বলবে এটা মেঘ আশ্চর্য নয় তাকিয়ে আছে। আচমকা আবিরের রুম থেকে কাঁচ ভাঙার শব্দ আসে। শব্দ শুনে মেঘ সেদিকে এক পলক তাকিয়ে তৎক্ষণাৎ ছিঁড়ি দিয়ে ছুটে। তানভীরও খাবার রেখে বেসিনে হাত ধুতে যায়। ঘর থেকে মালিয়া খান, হালিমা খান আর্তনাদ করতে করতে উঠে আসেন। ইকবাল খান উঠে যেতে চাইলে আলী আহমদ খান আটকে দেন। গম্ভীর কণ্ঠে বলেন, এটা ওদের ভাই বোনের ব্যাপার, ওদেরকে বুঝে নিতে দাও। বড়রা সেখানে উপস্থিত থাকলে বিষয়টা আরো খারাপ হয়ে যাবে। মালিয়া খান যেতে চাইলে ওনাদেরকেও আটকে দেয়। মালিয়া খান চিন্তিত স্বরে বললেন, আবির যদি রেগে গিয়ে মেঘের গায়ে হাত তোলে? তানভীর মাত্র কি বলল শুনলে না? বোনের গায়ে একটা আঁচড়ও পড়তে দিবে না। দেখি তো তার দায়িত্ব কতটা পালন করতে পারে। এদিকে মেঘ অন্তহীন পায়ে ছুটে যায় আবিরের রুমে। দরজা থেকে তাকায় ভেতরে। আবির তাকে রুমে ঢুকতে নিষেধ করেছে, তাই সরাসরি ঢুকতে পারছে না। দরজা থেকে উকি দিতে দেখে আবির বিছানার একপাশে বসে আছে, দু হাঁটুর ওপর হাত, ডান হাতে কয়েকটা কাচের টুকরো লেগে আছে, সেখান থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে। মেঘ সব ভুলে গিয়ে রুমে ঢুকে চিৎকার করে ওঠে, এটা কি করেছেন আপনি? ড্রেসিং টেবিলের ঠিক মাঝ বরাবর আবির ঘুষিটা দিয়েছে। কাচের টুকরোগুলো ভেঙে পড়ে আছে, অর্ধেকটা লেগে আছে। মেঘ হাত দিয়ে কাজগুলো ছোটাতে গেলে আবির নিজেকে সরিয়ে নেয়। রাগান্বিত কণ্ঠে বলে, ডোন্ট টাচ মি। মেঘ সেসব কথা কানে না দিয়ে নিজে আবার এগিয়ে যায় আবিরের কাছে। দ্বিতীয়বারের মতো হাত ধরতে গেলে আবির দ্বিগুণ ভারী কণ্ঠে চিৎকার দিয়ে বলে, ছুবি না তুই আমায়, বলেই পাশের টেবিলে থাকা কাচের গ্লাসটা ছুঁড়ে মারে ড্রেসিং টেবিলের দিকে। এই দৃশ্য দেখে মেঘ আটকে ওঠে, দুই কদম পিছিয়ে যায়। ভয়ে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না। ড্রেসিং টেবিলে বাকি অর্ধেক কাচ গ্লাসের সাথে লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে ফ্লোরে পড়ে গেছে। মেঘ কপাল কুঁচকে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। কাচের টুকরোগুলো এখনো হাতে ঢুকে আছে, খোলার চেষ্টা করছে না। ফ্লোরে লাল টকটক রক্ত ভেসে যাচ্ছে। ভয়ে মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এমন সময় তানভীর রুমে ঢুকে আবিরের কাছে যেতে আবির রাগান্বিত স্বরে বলল, তানভীর, তোর বোনকে এখান থেকে যেতে বল। তানভীর স্বাভাবিক কণ্ঠে মেঘকে বলল, তুই রুমে যা। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বল, ওনার হাতে কাজ, আমি দেখছি, তুই যা প্লিজ।
মেঘ রুমে থেকে বেরিয়ে যাচ্ছে, যেতে যেতে বেশ কয়েকবার তাকিয়েছে, চোখ ছলছল করছে। সামান্য হোস্টেলে যাওয়ার কথা বলায় আবির ভাই এভাবে রিয়েক্ট করবে মেঘ ভাবতেও পারেনি। আজ ভার্সিটিও যায়নি। মিনা, সাদিয়া, মিষ্টি অনেক কল দিয়েছে, কলও রিসিভ করেনি। তানভীর আবিরের হাত পরিষ্কার করে একজন ডাক্তার এনে ব্যান্ডেজ করিয়েছে। মেঘ সারাদিনও রুম থেকে বের হয়নি। সন্ধ্যার পর তানভীর মেঘের রুমে আসছে। তানভীর ভাইয়াকে দেখতে গেছিলি? তানভীর ভাইয়াকে দেখতে গেছিলি? মেঘ, না, উনি বারণ করছে যেতে। তানভীর, তখন তোর আগের বারণ করছে, একবার গিয়ে দেখিস। মেঘ, আমি যাব না। কেন? উনি আমায় ওনার রুমে যেতে বারণ করেছে, ওনাকে ছুতে নিষেধ করেছে, আমি কেন যাব ওনাকে দেখতে? তানভীর, এত রাগ জেদ করে না বনু। মেঘ, আমাকে বলছো কেন? রাগ জেদ ভালো না, এগুলো তোমার ভাইকে বলো গিয়ে। তানভীর উঠে যেতে যেতে তপ্ত স্বরে বলল, থাক তোরা তোদের রাগ নিয়ে, আমার কি? মেঘ মিহি কণ্ঠে ডাকলো, ভাইয়া। কি? একটা কথা জিজ্ঞেস করি? কর। আবির ভাই কি বিবাহিত? তানভীর ভুরু কুঁচকে প্রশ্ন করলো, তোকে কে বলেছে? আবির ভাই, ভাইয়া তোকে এই কথা বলেছে? হ্যাঁ। ভাইয়া তোকেই বলেছে? ঠিক আমাকে না, মালাপুকে মেসেজ করেছে, পরে জিজ্ঞেস করেছি, তখন আমাকেও বলেছে হ্যাঁ বিবাহিত। ও আচ্ছা। মালা ভাইয়াকে অনেকদিন যাবৎ ডিস্টার্ব করে, পিছু ছোটানোর জন্য বাধ্য হয়ে বিবাহিত বলেছে। আমাকেও তো বলেছে। আমি কি ওনাকে ডিস্টার্ব করি নাকি? ধুর পাগলি, তোকে তো মজা করে বলেছে। আর বাচ্চা? তানভীর কপাল কুঁচকে আহম্মকের মতো প্রশ্ন করে, কিসের বাচ্চা? উনি যে বললো ওনার একটা বাচ্চা আছে। হায় আল্লাহ, ভাইয়া বলেছে আর তুই বিশ্বাস করে ফেললি? তোর সাথে ফাজলামো করেছে পাগলি। এসব চিন্তা বাদ দিয়ে ভাইয়াকে দেখে আসিস। তানভীর চলে যেতে মেঘ দীর্ঘশ্বাস ছাড়লো, কিন্তু মনের ভেতর অস্বস্তি কাটলো না। আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপারটা বারবার চোখে ভাসছে। যদি বিবাহিত না হন, ওই হাতের ছবির মেয়েটাকে? আগে একবার আবির ভাইয়ের ওয়ালপেপারে একটা মেয়ের ছবি ছিল, ওই মেয়েটাই বা কে? অনেকক্ষণ ভাবার পর চিন্তা করে অবশেষে আবিরের রুমের সামনে আসলো। দরজায় দাঁড়িয়ে চেয়ে আছে, আবির ঘুমাচ্ছে, তাই ভেতরে ঢুকছে না। এক দৃষ্টি চেয়ে আবিরকে দেখলো। এত রাগ, অভিমান, ক্ষোভ সবকিছুর পরে ওনার প্রতি অন্যরকম টান কাজ করে। এই অনুভূতি পৃথিবীর সব অনুভূতিকে হার মানাবে। 10 মিনিট পর আবির সজাগ হয়েছে। দরজায় মেঘকে দেখে আস্তে করে বলল, ভেতরে আয়। পুরুষালী কণ্ঠে মস্তিষ্ক পৌঁছাতেই মেঘ ঘোর কেটে যায়। ধীর পায়ে রুমে ঢোকে। দাঁড়িয়ে আছে দেখে আবির বসতে বলল। মেঘ চেয়ারে বসতে গেলে আবির বিছানার পাশে দিয়ে দেখে বলে, এখানে বস। মেঘ আবিরের কথাগুলোর মতোই আবিরের মাথার কাছে বসলো। দুজনেই বেশ খানিকক্ষণ সময় নিয়ে নীরবতা পালন করলো। অবশেষে মেঘ নমনীয় কণ্ঠে জিজ্ঞেস করলো, হাতে কি ব্যথা আছে? কম। ওষুধ খাইছেন? না। কেন? এমনি ইচ্ছে হয়নি। ওষুধ খেতে কি কারো ইচ্ছে হয়? কি জানি। আপনি তো এমন ছিলেন না। এমন হচ্ছেন কেন? কেমন হচ্ছি? ভণ্ড। মনে হয় তোর ছোঁয়া লেগেছে, তাই হইতেছি। ইস, আমি মোটেও ভণ্ড না। মাঝে মাঝে একটু ভণ্ডামি করিস, আর কি। আবির ভাইয়ের মায়াবী কণ্ঠে শুনে মেঘের সব অভিমান গলে গেছে। মুখ গোমরা করে ডাকলো, আবির ভাই। আবির দৃষ্টি সরিয়ে মেঘের চোখে পড়ে। চাওয়াচাই হয় দুজনের। আবির না বলে ভুরু জোড়া পরপর দুবার নাচায়। আবিরের